কলেজ থেকে বাড়ি ফেরার পথে রন্টু ঝন্টুকে বলল, এই দেবদা কি ভালো নাচে রে, আমার হেব্বি লাগে, আমি কিন্তু ভোটটা দেবদাকেই দেব। এদিকে আবার বাসন্তী কাকিমা জল তুলতে গিয়ে রমা কাকিমাকে বলল, দিদি নাম্বার ওয়ানের রচনাদি আসছে রে ভোট প্রচার করতে, দেখতে আসবি তো? কি ভাবছেন আমি মজা করছি? মনে করতেই পারেন, মনে করাটাই স্বাভাবিক, কিন্তু আমাদের সাথে মজা হচ্ছে না তো। এই ইলেকশনের আগে এক ঝাঁক তারকা সব সময় রাজনীতিতে যোগ দেয়, কিন্তু কেন টিকিট পাচ্ছে এইসব অভিনেতা অভিনেত্রীরা? বা এদের জনতা ভোট দিচ্ছেই বা কেন? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর আপনারাও কিন্তু কিছুটা জানেন। এইসব অভিনেতা অভিনেত্রীদের প্রচুর ফ্যান ফলোয়িং থাকে, সেই কারণেই ভোটে দাঁড়ানোর টিকিট পান এরা। অর্থাৎ এদের জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে রাজনৈতিক দলগুলি। এদের মধ্যে সিংহভাগই আছেন যারা কোনো দিন রাজনীতি করেনি, কিন্তু তারা বিধানসভা পার্লামেন্ট যাচ্ছেন, সেখানে গিয়ে এদের মুখ থেকে একটি কথাও বেরোয় না। যদিও কেউ কথা বলেন, তবে তা গাঁটে গুণে বলা যাবে তাতে কটা শব্দ আছে। আর শুধুমাত্র ইলেকশনের আগে এদের দেখা যায় রাস্তায় নেমে মানুষের সামনে দাঁড়াতে। ইলেকশনের পরে এদের আর দেখা মেলে না। তার ফলে জনতা জনার্দনকে গাইতেই হয়, তোমারে দেখা নাই গো, তোমারে দেখা নাই। কিন্তু বন্ধুরা, এই সব কিছুর মধ্যেও এমন কিছু মানুষ আছেন যারা অভিনয় জগৎ থেকে এলেও ফুল টাইম পলিটিক্স করেন। তাদের মধ্যে আছেন স্মৃতি ইরানি। And today of all the days, people like you need to remember what was told to the British, quit India. এরা অভিনয় জগৎ থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে নিয়ে পলিটিক্সকে ফুল টাইম প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন। আবার কিছু সংখ্যক অভিনেতা অভিনেত্রী আছেন যারা এটিকে পার্ট টাইম জব হিসেবে নিয়েছেন, তাদের লিস্টেই অবশ্য বেশি। তাদের মধ্যে আছেন দেব, শ্রাবন্তী, নুসরাত, সোহম ইত্যাদি তারকার নাম। আবার অনেকেই আছেন যাদের ফিল্ম চলছে না বলে তারা পলিটিক্সে যোগদান করেছেন। এদের মধ্যে অনেকেই নিজেদের পেনশন সুরক্ষিত করতে চান ভবিষ্যতের জন্য। এটি তো গেল এই দুটি শ্রেণীর কথা, যারা অভিনয় জগৎ থেকে এসে রাজনীতির ময়দানে ব্যাট চালাচ্ছেন। এছাড়া আরেকটি শ্রেণী আছে যাদেরকে বলে প্যারাসুট পলিটিশিয়ান। কি বোঝা গেল না তো? প্যারাসুট পলিটিশিয়ানটা আবার কি? একটু বুঝিয়ে বলি। প্যারাসুট পলিটিশিয়ান অর্থাৎ সেই সব পলিটিশিয়ান যারা এক জায়গায় থাকে, কিন্তু তাদের জনপ্রিয়তার জন্য রাজনৈতিক পার্টিগুলি তাদেরকে দেশে যেখান থেকে হোক ইলেকশনের লড়াইয়ে অবতীর্ণ করে। যেমন শত্রুঘ্ন সিনহার কথা। শত্রুঘ্ন সিনহা যিনি বিহার থেকে এসেছেন এবং সেখানকার এমপিও ছিলেন, কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল থেকে তিনি ভোটের লড়াইয়ে লড়ছেন। অথবা ধরুন হেমা মালিনী, যিনি কিনা তামিলনাড়ুতে বিলং করেন, কিন্তু তিনি কি করে মথুরার হয়ে টিকিট পান? এক্ষেত্রে সমস্যায় পড়ে সাধারণ মানুষ, কারণ এই প্যারাসুট পলিটিশিয়ানরা তারা যে অঞ্চলের জনপ্রতিনিধি হন সেই অঞ্চলের রীতিনীতি ভাষা কিছুই জানেন না, সেই অঞ্চলের কি সমস্যা তাও তারা বোঝেন না। তার ফলে তারা সাধারণ মানুষের সাথে কানেক্টও করতে পারেন না, এবং সমস্যা তো বুঝতেই পারেন না, তো সমস্যা সলভ করবেন কি করে? অধিকাংশ ক্ষেত্রেই ভোটে জেতার পর এইসব প্রার্থীদের টিকি পর্যন্ত দেখা যায় না ওই অঞ্চলে। এইসব অভিনেতারা যারা পলিটিক্সটাকে পার্ট টাইম হিসেবে নিয়ে থাকেন, তারা কোনো সময়ে রাজনীতিটা হৃদয়ঙ্গম করতে পারেন না। তার ফলে তাদের কোনো আইডিওলজি থাকে না, এবং তারা এক পার্টি থেকে অন্য পার্টি, আবার সেই পার্টি থেকে আর এক পার্টি, এই রকমভাবে দল বদলের রাজনীতি করতে থাকেন। তবে পুরো ছবিটাই এরকম নয়। অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা রাজনীতিতে এসে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, যেমন জয়ললিতা। ভারতীয় সিনেমার সাথে রাজনীতির যোগসূত্র অনেক পুরনো। বিভিন্ন সময়ে ভারতীয় সিনেমার অভিনেতা অভিনেত্রীরা রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পদ অলঙ্কৃত করেছেন। এই ইতিহাসটা একটু পাতা উল্টে দেখে নিই। ভারতের ম্যাপে একবার চোখ বুলিয়ে প্রথমে উঁকি মারি বলিউডে। আরম্ভ করি বলিউডের দুই পরিবারকে দিয়ে যারা ভীষণ রাজনীতি ঘেঁষা। প্রথমে বলি বচ্চন পরিবারের কথা। বন্ধুরা, অমিতাভ বচ্চন যে রাজনীতিতে এসেছিলেন তা কম বেশি আপনারা সবাই জানেন। 1984 সালে অভিনয় জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে পারিবারিক বন্ধু ও রাজনীতিবিদ ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমর্থনে যোগ দেন রাজনীতিতে। এলাহাবাদ থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ান। বিশাল ব্যবধানেও জেতেন, কিন্তু রাজনীতি সেভাবে তাকে টানেনি, ফলে বিদায় দেন এই জগৎকে। কিন্তু ওনার স্ত্রী জয়া বচ্চন কিন্তু সক্রিয় রাজনীতিবিদ।
बहुत सी वजह थी, लेकिन एक वजह जिसकी वजह से मैंने राजनीति छोड़ी वो ये थी कि कहीं ना कहीं एक कलाकार होने के नाते मुझे लग रहा था कि 30-35 साल जो है मैंने जनता से कहा कि देखो भाई मैं एक कलाकार हूं, मुझे देखो। এবার আসি দত্ত পরিবারে। এই পরিবারের গল্প শুরু হয় সুনীল দত্তকে দিয়ে, যিনি একদিকে যেমন ছিলেন পরিচালক প্রযোজক, অন্যদিকে রাজনীতিবিদ। 1984 সালে জাতীয় কংগ্রেসে যোগ দেন। তিনি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিপরিষদের যুব এবং ক্রীড়ামন্ত্রী। সুনীল দত্তের স্ত্রী নার্গিস ছিলেন রাজ্যসভার সদস্য। এবার আসা যাক স্মৃতি ইরানি প্রসঙ্গে। একাধারে অভিনেত্রী, মডেল, টিভি প্রযোজক এবং রাজনীতিবিদ স্মৃতি। তিনি একাধিক মন্ত্রিত্ব সামলেছেন, যার মধ্যে রয়েছে নারী ও শিশু উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, টেক্সটাইল, তথ্য ও সম্প্রচার। বলিউড তারকা রাজেশ খান্না ছিলেন একজন রাজনীতিবিদ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে একটি লোকসভা নির্বাচন লড়েন। শত্রুঘ্ন সিনহা, তিনিও ছিলেন সক্রিয় রাজনীতিবিদ, দুবার লোকসভার সদস্যও হন। হেমা মালিনীও ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। টানা 6 বছর সাংসদ সদস্য ছিলেন রাজ্যসভার। এছাড়াও যারা আছেন সেই লিস্টটা অনেক বড়। তার মধ্যে আছেন গোবিন্দা, উর্মিলা মাতন্ডকর, সানি দেওয়ালের মতো অনেকে। খুব সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন কঙ্গনা রানাওয়াত। এবার আসি আমাদের বাংলায়। বাংলার রাজনীতির ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ভোট রাজনীতির সাথে অভিনয় জগতের একটা যোগসূত্র পূর্ব থেকেই আছে। গিরিশ ঘোষ থেকে শম্ভু মিত্র সবার নাটকে রাজনৈতিক চেতনার উন্মেষ দেখা গেছে। উত্তম কুমার ছিলেন কংগ্রেস মনোভাবাপন্ন, অন্যদিকে সৌমিত্র চ্যাটার্জি ছিলেন বাম ঘেঁষা। তাকে অনেকবার নির্বাচনী প্রচারে দেখা গেলেও সক্রিয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেননি। লোকে বলে বাম মতাদর্শের কারণে সৌমিত্র চট্টোপাধ্যায় জাতীয় পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন বহুবার। ভিক্টর ব্যানার্জি 1991 সালে ভোটে দাঁড়ান। অনিল চ্যাটার্জিকেও সিপিএম প্রার্থী করে বিধানসভায় পাঠিয়েছিলেন। অনুপ কুমার উত্তর কলকাতা থেকে সিপিএমের প্রার্থী হলেও জয়ী হননি। এরপর থেকে শুরু হয় তৃণমূলের সাম্রাজ্য, এবং এই সময় থেকে অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে আসার সংখ্যা অনেক বেড়ে গেছে। তাপস পাল প্রথম থেকেই তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। 2011 সাল থেকে আর্টিস্টদের অনেককেই প্রার্থী হতে দেখা যায়। তাপস পাল নয়না দাসের সাথে শতাব্দী রায়, দেবশ্রী রায়, চিরঞ্জিত, মাধবী মুখার্জি সবাই প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান করেন। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হয়েছিলেন রূপা গাঙ্গুলি। তৃণমূলের রাজ্যসভার সংসদ হয়ে এবং পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর আবার এক ঢেউ আসে এবং তাতে এক ঝাঁক তারকা রাজনীতিতে যোগদান করেন। এ যেন চাঁদের হাট, সিতারে জমিন পর। দেব, মিমি, নুসরাত, সোহম, হিরণ, রাজ চক্রবর্তী সবাই যোগদান করেন রাজনীতিতে। এরা সকলেই এমএলএ অথবা এমপি হয়েছেন। দিয়ে দিদি নাম্বার 1 দিয়ে যদি এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায়, হুগলির মানুষ এত। লকেট চ্যাটার্জি, পায়েল সরকার, যশ দাশগুপ্ত মতো অভিনেতা অভিনেত্রীরা বিজেপিতে যোগদান করেন। বাকিরা অবশ্য পার্ট টাইমার হলেও লকেট চ্যাটার্জি কিন্তু ফুল টাইম পলিটিক্সে অংশগ্রহণ করেছে। এরপর আসা যাক দক্ষিণী সিনেমার দিকে। দক্ষিণী সিনেমা শাসনকারী নায়ক নায়িকাদের মধ্যে দুজন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। প্রথমজন এম.জি. রামচন্দ্রন। 1977 থেকে 1987 সাল পর্যন্ত 10 বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। দ্বিতীয় নামটি যার আসে তিনি আর কেউ নন, জয়রাম জয়ললিতা। প্রবাদ প্রতিম তামিল অভিনেতা এম.জি. রামচন্দ্রনের হাত ধরে তামিল রাজনীতিতে আত্মপ্রকাশ জয়ললিতার। সাধারণের কাছে তিনি আম্মা নামেই জনপ্রিয়। 1984 থেকে 1989 সাল পর্যন্ত রাজ্যসভা সাংসদ ছিলেন। এমজিআরের মৃত্যুর পর 1991 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন আম্মা। এছাড়াও অনেকে রয়েছেন, যেমন কমল হাসান, পবন কল্যাণ, বিজয়াকান্ত, সুরেশ গোপী। এই লিস্টটা অনেক বড়। তালিকাটি এতই বড় যে আমরা সবার নাম করতে পারলাম না। কিন্তু এই আলোচনার শেষে একটা কথাই বলতে পারি, রাজনীতিতে আসতে যে কেউ পারে, কোনো বাধা নেই,
কিন্তু তাদের লক্ষ্য যেন হয় মানুষের সার্বিক উন্নতি সাধন এবং জনপ্রতিনিধি হয়ে মানুষের সমস্যার সমাধান করা। প্রত্যেকের রাজনৈতিক কেরিয়ারে একটি আইডিওলজি থাকা উচিত, না হলে দল বদলের রাজনীতি করে আজকের কোনো দলের হয়ে প্রচার করে পরের বছর সেই দলের সম্বন্ধে খারাপ কথা বলতে হয়। এর ফলে সাধারণ মানুষেরও রাজনৈতিক নেতাদের উপর থেকে আস্থা সরে যাচ্ছে। অভিনেতারা যারা রাজনীতিতে আসছেন তারা যদি শুধুমাত্র নিজেদের আর্থিক লাভের অঙ্ক কষেন তাহলে মানুষ কিন্তু সেটা লং টার্মে মেনে নেবেন না। সেক্ষেত্রে একুল ওকুল দুকুলি যাবে। তাই সাধারণ মানুষ হিসেবে আমাদের চাহিদা, আমাদের জনপ্রতিনিধি যে পেশা থেকেই আসুক না কেন তারা যেন মানুষের স্বার্থে কাজ করে। এ বিষয়ে আপনার মতামত কি লিখে জানান আমাদের। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।